কাউকে বুঝতে দিতাম না। আমার বয়স প্রায় 35, এখন পর্যন্ত কোনো বছর ঈদ আমার নতুন জামা কাপড় হয়নি। আপনি যে মাসে এখন 5 লাখ টাকা সেল করেন, এই যে এত বড় একটা নেটওয়ার্ক পেয়ে, জি, 3টা কারণ বলেন যে কি কারণে আপনি এই সেলটা পাচ্ছেন। ইন্ডিয়া থেকে নক করেছিল, বাংলাদেশের অনেক এক্সপোর্ট ভাইয়েরা নক করেছিল যে আপনি 100 গ্রাম করে প্যাকেট করে দিতে পারবেন কিনা। আমাদের ভাই খোকন ভাই বরগুনা থেকে কষ্ট করে এসেছেন। ভাই আপনার গল্পটা একটু শুনতে চাই, আমাকে ভীষণ টাচ করেছে। আপনি অনেক অনেক কাজ করেছেন। আমি আসলে শিখেছি ছোটোবেলা থেকে ছোট কাজ বড় কাজ বলে কিছু নাই, প্রত্যেকটা কাজ। কিন্তু আপনি যেটা মেনে নিয়ে করেছেন তখন না বুঝে, অনেক সময় আমরা সময়ের কারণে, দায়িত্বের কারণে বা অন্য কিছু না পাওয়ার কারণে অনেক কিছু করি। একটু বলবেন সেখান থেকে। আর এই জায়গায় এসে নিজের বলার মতো একটা গল্প আপনাকে আসলে কি দিয়েছে? আসসালামু স্যার, শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের এবং কৃতজ্ঞতা স্বীকার করছি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমার মেন্টর স্যার আপনার, যে আপনার ফাউন্ডেশনের জন্ম না হলে আমার মতো খোকনের কখনো আবির্ভাব হতো না। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি স্যার যখন ছোট, প্রায় ক্লাস 4th শ্রেণীতে লেখাপড়া করি, ওই পর্যন্ত মনে আছে। তার আগে কি ঘটেছে জানি না। তখন আমার মনে আছে বাবা খুব অসুস্থ ছিলেন। ওই অবস্থায় মা অসুস্থ এবং ছোট একটা বোন পৃথিবীতে আসে। তখন আমার একদিন খেয়ে যেতাম, একদিন না খেয়ে প্রাইমারিতে যেতাম। সেখান থেকে বাবা মা দেখলেন যে আসলে সম্ভব না, অত ছোটো বাচ্চা কখনো কেউ কাজে দেয় না। দিয়েছিলেন আমার ফুফু সম্পর্কে, ওনার বাড়িতে দিয়েছিলেন। কাজ করতাম, তারা আমাকে ভালোবাসতেন, আদর করতেন, বিনিময়ে একটু কাজ করতে হতো। সত্যি কথা, আমি মাঠে গরু চড়াতাম। কষ্টের বিষয় স্যার, খাল পার হতে হতো, আমি পারতাম না। গরুর লেজ ধরে খাল পার হতাম, আবার আসতাম। রাতে তার ছেলের সাথে লেখাপড়া করতে বসতাম, কিন্তু বৃত্তি পরীক্ষা যাওয়ার সুযোগ হয়নি। স্যার আমাকে নিতে আসতো, কিন্তু আমি যেতে পারিনি স্যার, কারণ বাবা অসুস্থ, টাকা দিতে পারেন না, মা চালাতে পারেন না। ওখান থেকে মাত্র 100 টাকা দেয় আমাকে। পরে দ্বিতীয় মাসে একটা লুঙ্গি কিনে দিয়েছিল, তাও আমার মনে আছে। এরপর 2-3 বছর ভাবে যায়। পরে যখন একটু বুঝতে শিখলাম যে এভাবে দিন কাটবে না, তাহলে আমার বোনের লেখাপড়া এবং ভবিষ্যৎ টিকবে না, একটু শক্ত হাতে দাঁড়াতে হবে। তখন আমি একজন কার্পেন্টার মিস্ত্রির সাথে যোগাযোগ করলাম যে আমার কিছু করতে হবে, আমাকে কাজ শিখতে হবে, আমার বোনকে লেখাপড়া করতে হবে, আমি যেহেতু পারিনি। তখন উনি আমাকে নিলেন। কিছুদিন কাজ করার পরে স্যার উনি আমাকে দৈনিক 25 টাকা দিলেন। আজও সক্রিয় করছি, ওনার জন্য দোয়া করি। 2 বছরের ব্যবধানে আমি সাফল্য অর্জন করলাম, নিজে একজন সিনিয়র কার্পেন্টার হয়ে গেলাম। মেধা ভালো ছিল, আমি প্রাইমারিতে সবার থেকে ফার্স্ট থাকতাম, সবসময় ফার্স্ট বয় থাকতাম। আমার মনে হচ্ছে স্যাররা আমাকে উঁচু জায়গায় দাঁড় করিয়ে আমার দ্বারা নামতা পড়াতো, সৎকে পড়াতো, ছড়া পড়াতো, অন্য ছাত্রদেরকে বলতো ও খুব ভালো পারে। এটা ছোটোবেলা থেকে একটু কোয়ালিটি ছিল আমার ভিতরে। যাই হোক স্যার, আমি ওভাবে কার্পেন্টার হয়ে যখন কাজ পারি, তখন একজন টিচার, মাধ্যমিক বিদ্যালয়ের টিচারের বাসায় কাজ পেলাম। ওখানে আমরা কাজ করতেছি, তখন দেখতাম যে অনেক ছাত্রছাত্রী কোচিং করার জন্য আসি। আমার ভিতরে কাজ করতেছিল যে আমি তো পড়তে চাই, চেষ্টা করি, কিন্তু পারছি না। ওই স্যারের সাথে আলোচনা করলাম। উনি বলি ঠিক আছে বাবা, তোমাকে আমি এই রেজিস্ট্রি খাতায় ভর্তি করে নিই, যখন পরীক্ষা আসে পরীক্ষা দাও, আর তুমি লেখাপড়া করো। উনি সাহস দিলেন, শুরু করে দিলাম স্যার। সন্ধ্যার পরে পড়তে বসতাম, কাজ করতাম দিনে। এরপরে যখন ছেলেমেয়েরা চলে যেত, আমি সবার সাথে খাওয়া দাওয়া করে আমি ওই টেবিলেই বসেই থাকতাম। কখনো রাত 2-3টে বাজত, হ্যাঁ জ্ঞান বন্ধ হয়ে যেত, আমি ঘুমাতাম।
আবার সকালবেলা কাজ করতাম। এভাবে আগে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় পার হয়ে গেল। এবার বোনটা বড় হতে লাগলো, ওর লেখাপড়ার খরচ আরও বাড়ছে, বাবা আরও বেশি অসুস্থ হতে লাগলেন, আর সম্ভব হলো না, কোনো বোর্ডে যাওয়ার মতো ভাগ্য হলো না। স্যার অনেক বড় প্রতিজ্ঞা নিয়ে আগালাম, আমার বোনকে আমি মানুষ করবো। ওকে ডিগ্রি পাস করালাম, ভালো একটা ফ্যামিলি দিয়ে বিবাহ দিলাম। আমাদের ছেলে অনেক ভালো, ওর মেধাও অনেক ভালো ছিল, খুব সুন্দর রেজাল্ট করত। ওইটাই যেটাই আবার প্রাপ্য। কাউকে বুঝতে চান না। আমার বয়স প্রায় 35, এখন পর্যন্ত কোনো বছর ঈদ আমার নতুন জামা কাপড় হয়নি। ভালোই কাটলো ইনশাল্লাহ। পরে যখন কার্পেন্টারের কাজ করি, আমি একটা স্মার্টফোন কিনলাম 4000 টাকা দিয়ে, সেকেন্ড হ্যান্ড। ওখান থেকে ওই ফোনটা দিয়ে বেশি আমি চেষ্টা করতাম যে আসলে কি পাওয়া যায়, এদের কি আছে, মোটিভেশনাল কথা শুনতে বেশি ভালো লাগতো। তখন আমি ফাউন্ডেশন তো কিছু বুঝতাম না, তবে আপনাকে দেখতাম যে স্যার পাগড়ি মাথায় দেওয়া যে ভিডিওগুলো স্যার করতেন, তখন বুঝতাম না যে মেন্টর কি, প্রতিষ্ঠাতা কি, বুঝতাম না, শুধু ভিডিও শুনতাম। দেখতে দেখতে কেমন জানি একটা আসক্ত হয়ে গেলাম। ভিডিও যত দেখি অতই এই ভিডিওই চলে আসে, আমার মেন্টরের ভিডিও আসে, বারবার দেখতেছি, যত শুনি ততই ভালো লাগা কাজ করে। প্রেমে পড়ে গেলাম স্যার ফাউন্ডেশনের ভিডিওর প্রথমে। দেখতে হঠাৎ করে আমাদের প্রিয় যে মডারেটর মানসুরিন আপু আছে বরগুনা জেলার, ওনার ইউটিউব লাইভের ভিডিও সামনে চলে আসলো। আমার শুরু হয়ে গেল নতুন অধ্যায় স্যার। খুঁজে বের করলাম আপুকে, রেজিস্ট্রেশন করলাম বরগুনা জেলার মাসুদ রানা ভাইয়ের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করলাম। তাদের সকলের সহযোগিতায় স্যার প্রতিদিন সেশন চর্চা ক্লাস শুরু করে দিলাম। আমার এর আগে যে অভ্যাসগুলো ছিল সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল স্যার। একদিনই রেজিস্ট্রেশন করার পর সেশনে যুক্ত হওয়ার পরেই, যেখানে এত ভালো মানুষ, আমার ফ্যামিলিতে অনেক কোটিপতি আছে স্যার আমার ফ্যামিলিতে, অথচ আমি জিরো। তারা কখনো আমাকে ভালো কোনো অ্যাডভাইস করে না, কিন্তু আমার নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের সকল ভাই বোন সুন্দর অ্যাডভাইস দেয়, পরামর্শ দেয়। তাদেরকে আমি আপন করে বুকে আঁকড়ে নিলাম যে এটাই আমার পরিবার। নতুন করে জীবনটা শুরু হয়ে গেল স্যার। প্রতিদিন মাঝে মধ্যে আড্ডায় দিতাম, চা নাস্তার এখন আর হয় না। আর সবাইকে বলতাম যে আমাদের ক্লাস শেষ, অন্য জেলায় কখন হয় আমাকে লিঙ্ক দেবেন, আমি অন্য জেলায় যাব। বিভিন্ন জেলায় যাওয়া শুরু হয়ে গেলো স্যার। সম্পর্ক বেড়ে গেল, সবার সাথে নেটওয়ার্ক তৈরি হয়ে গেল, বেশি বেশি ভালো লাগা শুরু করলো। তখন থেকে আস্তে আস্তে সবাই, যে খোকনকে কেউ প্রায়োরিটি দিত না, সে চিনত না, মূল্যায়ন করতো না, সবাই খোকন ভাইকে খোকন ভাই বলে ডাকি। এখন আরও একটু ভালো লাগা কাজ করে, সাহসিকতা বেড়ে গেল স্যার। যে স্বপ্ন দেখা, সাহস করা আস্তে আস্তে স্যার শুরু হয়ে গেল। দেখছি অনেক ভাই বোন অনেক উদ্যোগ গ্রহণ করে। কিছুদিন যেতে না যেতে আমি ভাবলাম আমি একটা কিছু করবো ইনশাল্লাহ। সাহস করে শুরু করলাম যে আসলে যে করবো, আমার তো কোনো টাকা নেই, শুধু একটা ফোনই আছে, আর দৈনিক যে আয় করি স্যার সেটা আমার ব্যয় হয়ে যায় বোনের পিছিয়ে, সংসারে 1 টাকাও রাখার মতো সুযোগ থাকে না। এই জন্য কী করবো, দেখলাম 21 সালের লাস্টের দিকে 22-এর শুরুতে জানুয়ারি ফেব্রুয়ারিতে আমাদের বাড়িতে তেঁতুল গাছ আছে, তেঁতুল পাখি। স্যার বলেছেন অনেক সে শুনি যে আপনার যেটা আছে, যেটা ভালো লাগে ওটা দিয়ে শুরু করেন, দেখবেন একজন এত বড় বাংলাদেশে এত বড় একটা প্ল্যাটফর্মে একজনের প্রয়োজন হবে। এগুলো স্যার আমার মাথায় ঢুকেছিল যে আমি তো পারি। আমি আমার গাছের তেঁতুল পেড়ে নিজেই পরিষ্কার করে সেল করতে শুরু করলাম। আনন্দের বিষয়ে কাজ করেছিল। দেখি এত কমেন্ট আসছে, রিপ্লাই দেওয়ার মতো সুযোগ হয় না, এত কমেন্ট আসছে, খুব ভালো লাগলো। এই যে একটা টপিক স্যার একটা আমরা সেশনে পাই যে স্বপ্ন দেখুন, শুরু করুন, সাহস করুন এবং লেগে থাকুন, সফলতা আসবেই। এই কথাটা আমার ভিতরে কাজ করছে, তখনই টাচ করেছি। স্যার এই বাক্যটা তো আমি ধরে রাখতে পারি সুন্দরভাবে। আমি সাহস করলাম, শুরু করলাম, ইনশাল্লাহ সহযোগিতাও পাচ্ছি। ওখান থেকে স্যার শুরু হয়ে গেল। ওখান থেকে আমার নিজের গাছের তেঁতুল বিক্রি হলো 1600 টাকা কয়েকদিনের ভিতরে। দেখি বারবার কাস্টমার ফোন করে, মেসেজ করে, ফোন দেয় নেওয়ার জন্য। ওটা আমার পুঁজি স্যার।
ওই পুঁজি দিয়ে শুরু হলো। তারপর ভাবলাম যে কী করা যায়, আরও কিছু অ্যাড করা যায়, এটা তো সিজনাল আর থাকবে না। পরে সিজনাল আমি ওটা দিয়ে আবার আমার অঞ্চল থেকে আরও অন্য মানুষের কাছ থেকে ক্রয় করি আবার আমার ক্রেতাদেরকে দিচ্ছি। এর ভিতরে এতটা ভালো লাগে স্যার, কিছু কিছু এক্সপোর্টার আছে যারা তেঁতুল প্যাকেটজাত করে এক্সপোর্ট করে, ওরাও আমাকে নক করেছিল, ইন্ডিয়া থেকে নক করেছিল, বাংলাদেশের অনেক এক্সপোর্ট ভাইয়েরা নক করেছিল যে আপনি 100 গ্রাম করে প্যাকেট করে দিতে পারবেন কিনা। ওই রকম তো আমার অ্যাবিলিটিই নেই স্যার, আমি যে সেলার মেশিন কিনবো সেরকম তফিক আমার নেই। তাদেরকে বলিনি, বলছে যে না ভাই আমি ওগুলো পারবো না, কিন্তু আমি যে কী অবস্থানে আছি সেটা আমি জানি। আস্তে আস্তে স্যার সাহস বেড়ে গেল। পরে শুরু করলাম আমি সরিষার তৈল নিয়ে এবং হলুদ মরিচের গুঁড়ো নিয়ে, যেটা আমার নিজের অঞ্চল থেকে হলুদ মরিচ কালেকশন করে নিজে গুঁড়ো করে দিতে পারি। এবং তৈলটা আমি বগুড়া থেকে এক ভাইয়ের থেকে গানি মিল থেকে নিতাম, কালেকশন করে নিই, অল্প অল্প করে শুরু করলাম। প্রথমে 30 লিটার, এরপরে 60 লিটার, আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করলাম স্যার। তখন দেখি ইনশাল্লাহ সেল হয়। আর যে একবার নেয় সেই স্যার দ্বিতীয়বার রিপিট কাস্টমার হয়ে যায়। সবথেকে বড় যে একটা বিষয় স্যার বলছিলেন যে আসলে কিভাবে সম্ভব এত হঠাৎ করে, আমি স্যারের মানি খুঁজে পেয়েছি। যেমন আমি যদি আপনার অফিসে একজন এমপ্লয়িকে বা একজন স্টাফ ভাইকে দিতে পারি আমার একটা প্রোডাক্ট, সে টোটাল অফিসটা মার্কেটিং করবে। আমার প্রোডাক্টটা এরকম একটা বিষয় থাকে, আর আমি তার সাথে যদি একবার কথা বলি সে দ্বিতীয়বার অন্য কোথাও যেতে পারবে না। সম্পূর্ণ নিজের ভিতরে স্যার। আমি যদি এক ভাইকে দিই, তার যে আত্মীয় স্বজন আছে তারা আমার কাস্টমার হয়ে যায়। আমার মার্কেটিংটা ওই ভাইই করে দেন বিনা পয়সায়, ফ্রিতে। এটাই স্যার আমার। এখন মাসে কত সেল আপনার? জি স্যার, আমার মাসে এখন অনলাইনে প্রায় 70 থেকে 1 লক্ষ আছে অনলাইন, এবং অফলাইন আছে স্যার আমার পার ডে 5 থেকে 15,000 টাকা অফলাইন। আমি ছোট্ট একটা আউটলেট করেছি স্যার, মানে অফলাইনেও প্রায় 3-4 লাখ টাকা। জি স্যার। ভেরি গুড। তাহলে আপনার প্রোডাক্ট কি তেঁতুল? জি স্যার, এখন তো তেঁতুলের দিকে আর যাচ্ছে না, এখন তেল মশলা এবং ঘি এবং অর্গানিক অন্যান্য আইটেম আছে স্যার, প্রায় শতাধিক হয়ে গেছে অর্গানিক, অল্প অল্প করে। আমি শুধু স্যাম্পল হিসেবে রাখি স্যার, এখানে কিছু টেকনিক আছে যেটা আমি শিখেছি এখান থেকে। 3টা আপনার কমন স্যার যদি বলেন যে আপনি যে মাসে এখন 5 লাখ টাকা সেল করেন, এই যে এত বড় একটা নেটওয়ার্ক পেয়ে, জি 3টা কারণ বলেন যে কি কারণে আপনি এই সেলটা পাচ্ছেন। 3টা কারণ আপনার কি মনে হয়? জি স্যার, আমার প্রথমত কারণ হচ্ছে আমি যাকে প্রোডাক্টটা দেই, যেমনটা বলি তার থেকে ভালো দেই। তার মানে আপনার প্রোডাক্ট কোয়ালিটি ভালো। 100% আমি কোয়ালিটি ভালো দেওয়ার চেষ্টা করি। কথা দিয়ে কথা রাখেন, যেটা আমরা একটু আগে আলাপ করছিলাম। তারপর কথা দিয়ে কথা রাখি। এরপর স্যার আমি প্রত্যেককে একটা করে গিফট দিই। সে জানে না, যখন খোলে তখন আমাকে ছবি আবার পাঠায় যে ভাই এটা কি। সো এটা আপনার একটা টেকনিক। জি স্যার, যে প্রোডাক্টের সাথে গোপন গিফট। হ্যাঁ, একটা সারপ্রাইজ গিফট, গোপন না, সারপ্রাইজ গিফট। সেটা স্যার আমি একটা ভালো মার্কেটিং পলিসি। আর আরেকটা হলো আমি তার সাথে যোগাযোগ ব্যবস্থা রাখি, রিলেশনশিপটা তৈরি করি, যাতে সে বারবার আপনার থেকে প্রোডাক্ট। জি স্যার, রিলেশনশিপটা তৈরি করি। আর স্যার তার সাথে এমনভাবে যোগাযোগ করি, আর যে একটা গিফট দিই সেটাও আমি টেকনিক করে দিই। যেমন তার বাসায় 2টা বাবু আছে বা 3টা বাবু আছে, 3টা গিফট দিই, যে 3টা খাবার জিনিস দিলাম, যা একটা থাকলে তার একজনকে দিব। আর একটা বিষয় হলো স্যার, আমি যে আসছি দেখাতে, যতবার আসি ততবার আমি সাথে প্রোডাক্ট নিয়ে আসি। যেমন অর্ডার দিয়ে এটা থাকে, এই যে খুব আনন্দের বিষয় স্যার, আমি যে এই আসলাম আমি কালকে দিনে আসছি, 3টার সময় আমি নামছি, আমার জন্য অপেক্ষা করছি যাত্রাবাড়িতে এক আপু, এই মিরপুরে এক ভাই, ফোন দিচ্ছে আরও 2-3 উদ্যোক্তা ভাই। এটা স্যার নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের জন্য। কোথায় খোকন ভাই এই নিজের চোখের জল মুছে বোনকে মানুষ করে, বাবা মার দুঃখ কষ্ট দূর করে এখন কোথায় যেতে চায় আরও 10 বছর পরে? স্যার আমার সব থেকে বড় আশা একটা, যে আমি মানুষের জন্য কিছু করতে পারি স্যার। আমি স্যার আপনার আদর্শ দেখে, আপনার যে জীবনী নিয়ে যে হয় সেশন হয়, সেটাকে একবার নয় স্যার, বারবার দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি স্যার। আর যখন মা বাবার সেশনটা দেন স্যার, আমার বরগুনা জেলায় কিন্তু হাউমাউ করে কান্নাকাটি হয়, কারণ আমরা করি সেশন, চর্চা করি। সেশনটা শুধু পড়ি না, চর্চা করি। শপথনামাটা আমি নিজে পাঠ করার চেষ্টা করি স্যার, কারণ আমার অনেক ভালো লাগে। নিজেকে আমি ওইভাবে পরিবর্তন করেছি স্যার। আমি চাই স্যার
যে আমার এমন প্রোডাক্ট থাকবে যে প্রোডাক্টগুলো মানুষ নিলেই উপকৃত হবে। যে আপনি বলেছেন স্যার সেশনে যে অন্যের জন্য কাজ করলে নিজের জীবিকার জন্য কখনো কাজের অভাব হয় না, আমি স্যার সেটাকে ধারণ করি। তাই আমি চাচ্ছি আমার অর্গানিক ফুড থাকবে যেগুলো খাইলে মানুষের কখনো ক্ষতি হবে না, উপকার হবে। আমার লাভ কম হোক কিন্তু মানুষের যে উপকারে আসে, এইরকম ধরনের আমি 10 বছর পর কমসে কম 10টা শোরুম করতে চাই, 10টা আউটলেট করতে চাই স্যার। আমার ছোট্ট একটা আউটলেট এখন আছে স্যার, আমি 10টা আউটলেট করবো যেখানে 100 জন আমার ভাই বোন থাকবে। আলহামদুলিল্লাহ। আমার পুঁজি একেবারে ছোট থাকলেও স্যার এখন আমার সাথে 5-7 জন ভাই বোন কাজ করে, যাদের 1 টাকাও পুঁজি ব্যবস্থা করা লাগেনি, কিন্তু আমি করে দিই। প্রোডাক্ট আমার ভাই বোন কাজ করে, তাদের সেই ব্যবস্থা করে দিই। এবং আমার আশা যে স্যার আমি ছোট ছিলাম, আমার মতো দুঃখে কষ্টে যারা আছে তারাও যে এগিয়ে আসতে পারে আপনার এই ফাউন্ডেশন সহায়তা থেকে, আমাদের অ্যাডভাইস নিয়ে সহযোগিতা নিয়ে তারাও বেশি কিছু করবে, ভালো কিছু করবে স্যার। এই চেষ্টা করে যাচ্ছি স্যার। থ্যাংক ইউ। দোয়া করবেন স্যার। থ্যাংক ইউ।